রুদ্র রাগে লাল হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আর স্নেহা শুয়ে শুয়ে দু চোখ বন্ধ করে নীরবে চোখের পানি ফেলছে। এমন বাসর ঘর কেউ আশা করে না। এইদিকে ইকরা ঘুমাতে চেষ্টা করছে, আর সাইফ মুখ ফুলিয়ে বসে আছে। এই, কি হলো, কথা বলছো না কেন? ঘুমাও তুমি, ভালো করে ঘুমাও। এভাবে রাগ করছো কেন? আমি রাগ করি আর যাই করি, তাতে তোমার কি? দেখো, আজকের দিনেও কি ঝগড়া করবে? আমি যা চাই তা তো তুমি করতে দিচ্ছ না। আমার খুব ভয় লাগছে। আরে কিসের ভয়, আমি আছি তো, চলো। সাইফ ইকরার কাছে আসছে। 1 মিনিট। আবার কি? কালকে সব হবে, আজকে আমি একটু রেস্ট নিতে চাই সাইফ। ইকরা, প্লিজ। আচ্ছা তাহলে প্রমিস করো কালকে কোনো বাধা দেবে না। প্রমিস। উম, আমার পিচ্চিটা। সাইফ ইকরাকে জাপটে ধরে শুয়ে পড়ল। অনেকক্ষণ ধরে রুদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এখন রাগটা কমে গেছে, তাই রুমে চলে আসলো। এসে দেখে স্নেহা এখনো কান্না করছে। স্নেহার চোখে পানি আসলে রুদ্রের খুব কষ্ট হয়, তাই রুদ্র স্নেহার পাশে বসে ওর মাথায় হাত রাখলো। সরি, আমি এভাবে বলতে চাইনি। তুই এভাবে কান্না করো না, আমার কষ্ট হয়। আমি এরকম করে তোমাকে বলতে চাইনি। আমি তোমার কথায় কষ্ট পাচ্ছি না, আমি আমার কাজের জন্য কষ্ট পাচ্ছি। থাক এসব কথা, তুমি একটু শান্ত হয়ে ঘুমাও তো। জানো রুদ্র, সেই ছোট্টবেলার সানিকে জন্ম দিয়ে আমু দুনিয়া ছেড়ে চলে যায়। তারপর থেকে আমি সানিকে মায়ের আদর, বোনের আদর দিয়ে একটু একটু করে বড় করি। খুব ভালোবাসতাম ওকে, নিজের থেকেও বেশি। হঠাৎ করে ও চলে গেল আমাকে ছেড়ে। আমি একা হয়ে পড়ি খুব। ওর চলে যাওয়া সহ্য করতে পারছিলাম না আমি। একটু একটু করে নিজেকে সামলে নিলাম। তখন তুমি আমার জীবনে আসলে, আমাকে জোর করে নিজের করে নিলে। যখন বেবিটার কথা জানতে পারি খুব খুশি হয়েছিলাম তা নয়, কিন্তু বাচ্চাটার উপর কোনো রাগ ছিল না আমার। আমি সব ভুলে তোমার কাছে ফিরে গিয়েছিলাম শুধুমাত্র আমার বাচ্চাটার জন্য। সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই একটা ঝড় আসলো, সব উলটপালট হয়ে গেল। আমি নিজের হাতে আমার বাচ্চাটাকে মেরে ফেললাম। যখন শুনেছি তুমি আমার সানির খুনি, নিজেকে সামলাতে পারিনি আমি। একদিকে তোমার প্রতি ভালোবাসা, অন্যদিকে ঘৃণা। আমি কি করব বুঝতে পারছিলাম না। মাথায় কোনো কথা আসছিল না, বারবার শুধু এটাই মনে হয়েছে তুমি খুনি, তুমি আমার কাছ থেকে আমার সানিকে কেড়ে নিয়েছো। তখন ওই পুলিশটা যা বলেছে তাই কানে এসছে। আমি কিভাবে ওর কথা মেনে এত বড় ভুল করেছি আমি না আজও বুঝতে পারছি না। তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে স্নেহা, এখন একটু ঘুমাও প্লিজ। আসছে না। এসব কথা মনে করো না এখন, সব ভুলে ঘুমিয়ে যাও। তুমি কেন বলতে পারছো না? কেন এমন করছো আমার সাথে? আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। এটা ভুলে যাওয়ার পক্ষে সম্ভব নয়। আমি এখন কি করব বলো? ভুল তো মানুষেরই হয়, তাই না? এসব কথা রাখো আর চুপটি করে ঘুমাও, নয়তো আরো অসুস্থ হয়ে পড়বে। রুদ্র প্লিজ। ঘুমাও। রুদ্র স্নেহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর কান্না করতে করতে স্নেহা ঘুমিয়ে পড়ল। রুদ্র স্নেহার কপালে একটা চুমু দিয়ে ওর পাশেই ঘুমিয়ে পড়ল। সকাল হয়ে গেছে। ইকরা উঠে বাইরে গেল। বাইরে গিয়ে দেখে স্নেহা রান্নাঘরে ভেজা চুলে শাশুড়ির সাথে কাজ করছে। ইকরাকে দেখে স্নেহা এগিয়ে আসলো। কিরে তুই এখানে? হ্যাঁ, ঘুম ভেঙে গেল তাই চলে আসলাম। এমনি এমনি চলে আসলি? নয়তো কি সাজুগুজু করে আসবো নাকি? গোসল না করে বের হলি কেন? এত সকাল সকাল আমি কেন গোসল করতে যাব? আমার শীত করে। আল্লাহ, এই মেয়ে কবে বড় হবে? আমি অনেক বড় হয়ে গেছি। কালকে তোদের বাসর ছিল, আজকে কেউ এভাবে দেখলে কি মনে করবে? আরে তেমন কিছুই হয়নি। হয়নি তো আমারও, তাই বলে কি আমি তোর মতো এইভাবে চলে আসছি? মানুষ তো জানতে চাইবে কি হয়েছে কি হয়নি। এখন কি করব? সাইফ কই? পড়ে পড়ে ঘুমাচ্ছে। তুই গিয়ে গোসল করবি, ব্যাগে শাড়ি রাখা আছে, ওখান থেকে একটা শাড়ি পরে বেরিয়ে আয়। উফ, অসহ্য লাগছে। আগে জানলে বিয়েই করতাম না। হইছে, যা এখন। ইকরা মুখটা কালো করে রুমে চলে গেল। স্নেহার শাড়ির সাথে খুব মিল হয়ে গেছে। এমন মেয়েই উনি এতদিন খুঁজেছে। সকাল সকাল হাতে হাত লাগিয়ে নাস্তা বানালো। মানুষ অনেক, তাই ঝামেলা বেশি। স্নেহা সবার খেয়াল রাখতে রাখতে রুদ্রের কথাই ভুলে যাচ্ছে। উফ! স্নেহা 1 কাপ কফি নিয়ে তাড়াতাড়ি ছুটে গেল রুদ্রের কাছে। গিয়ে দেখে রুদ্র পড়ে পড়ে ঘুমাচ্ছে।
এই যে স্যার, উঠে পড়ুন, অনেক বেলা হয়েছে, সবাই নতুন জামাইদের খুঁজছে। কি হলো, উঠো, নয়তো কফি নিয়ে চলে গেলাম। তোমার সাথে কথা নেই। আমি আবার কি করেছি? এই শীতে তোমাকে জড়িয়ে শান্তি মতো ঘুমাচ্ছিলাম, আর তুমি আমার ঘুমের 12টা বাজিয়ে আচারের সময় উঠে চলে গেছো। কি করব বলো, বাড়িতে এত মানুষ, মা কিভাবে এসব করবে? আন্টি একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই ভাবলাম আমি যদি হেল্প করতে পারি আম্মুর কষ্টটা কম হবে। হুম, খুব ভালো করেছো। একটু এদিকে আসো তো। কেন? আসো না। স্নেহা গিয়ে রুদ্রের সামনে বসতেই রুদ্র একটু উঠে আবার স্নেহার কোলে মাথা রাখল। স্নেহার ভেজা চুলের পানি রুদ্রের চোখে মুখে পড়ছে। এটা কি হলো? অনেক দিনের ইচ্ছা, তোমার ভেজা চুলের ঘ্রাণ নেব। হ্যাঁ, এখন যাও, তাড়াতাড়ি গোসল করে আসো। আম্মু না খেয়ে বসে আছে তোমার জন্য। আমার বউটা মনে হয় খেয়ে নিয়েছে, তাই না? এখনো খায়নি, কিন্তু আর কতক্ষণ না খেয়ে থাকবে? তোমার ওষুধ খাওয়ার সময় তো সে কখন হয়ে গেছে। কথা বন্ধ করো প্লিজ, যাও। আমার পেটের ভেতর কেমন যেন লাগছে। আচ্ছা, যাচ্ছি। রুদ্র আর দেরি না করে চলে গেল বাথরুমে। স্নেহা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে আসলো। ইকরা বসে আছে বিছানার এক কোণে। সাইফের ঘুম থেকে উঠল। আমার পিচ্চিটা মন খারাপ করে বসে আছে কেন? আমার খুব শীত করছে। আমার কাছে আসো, শীত করবে না। উফ, গোসল করতে হবে। আও, এই ব্যাপার। আচ্ছা, আসো, আমি গোসল করিয়ে দিচ্ছি। আমি পারবো। আমি আছি, কি করতে হবে শুনি। সাইফ ইকরাকে জোর করে কোলে তুলে নিয়ে সাথে নিল। দুইজন ঝগড়া করতে করতে গোসল করছে। সাইফ ইকরার চুল সারা শরীর ভালো করে ধুয়ে দিল। তারপর রুমে এসে শাড়ি পরিয়ে দিল রুদ্রের মা, সাইফের মা। রুদ্র, সাইফ, স্নেহা, ইকরা একসাথে বসে এসে নাস্তা করতে। রৌদ্র আর সাইফ, তোদের সাথে আমার কিছু কথা আছে। বলে ফেলো। নাস্তা শেষ করে আমাদের অনেক মেহমান বাসায় চলে গেছে, আমরাও বিকেলে রওনা দেব। সে কি, এত তাড়াতাড়ি তোমরা চলে যাবে? আমরা একা না, তাদেরও যেতে হবে। কি বলছো এসব? চাকরিটা আবার নিশ্চয়ই যাবে। তোদের চাকরির চিন্তা করতে হবে না। বাড়িতে কি কম আছে নাকি? বিয়েটা দূরে হওয়াতে লোকজন আসতে পারেনি, তাই ভাবলাম পরশু তোদের বৌভাত হবে। অনুষ্ঠান বাড়িতে করব, বিশাল বড় করে। সারা গ্রামের লোক দাওয়াত করব। আমার ছেলের বিয়ে, আর সবাইকে পেট ভরে খাওয়াতে পারবো না, তা কিভাবে হয়? আর সাইফের মায়েরও এটাই ইচ্ছে। এইসবের মধ্যে পড়ে চাকরিটা নিয়ে টানাটানি হবে। ভাগ্য ভালো যে কোম্পানিটা আমার এক বন্ধুর, তাই এখনও টিকে আছি, নয়তো কবেই বের করে দিত। এত কিছু শুনতে চাই না। এখন গিয়ে রাতের ট্রেনের টিকিট কেটে আনবে দুইজন। মা, ট্রেন কেন, গাড়ি করে যাও। এতগুলো লোক 4-5টা গাড়ি করে যাওয়া যাবে না। ট্রেনে করে বা বাসে করে সবাই মিলে একসাথে যাব। কি বৌমারা, তোমাদের সমস্যা নেই তো শ্বশুরবাড়ি যেতে? না মা, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে ট্রেনে করে যেতে হবে না, আমি একটু বাস বুকিং করছি, সবাই মিলে হইচই করে যাব। এই না হলে আমার ছেলে। তাহলে তো এক্ষুনি বেরোতে হবে। তাহলে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়। আজকে খেতে অনেক লেট হবে। মায়ের হাতের খাবার অনেক টেস্টি হয়েছে, তাই আরও খেতে ইচ্ছে করছে। তুই যা তো, মেয়েটাকে একটু ভালো করে খেতে দে, আমি ওষুধ খাইয়ে দেব। তাহলে আর কি, বিকেলে সবাই তৈরি থেকো, বাস বুকিং হলে আমরা তোমাদের নিতে চলে আসবো। যা সাবধানে। রুদ্র আর সাইফ বেরিয়ে গেল। গ্রামে গিয়ে থাকতে পারবে তো তোমরা? খুব পারবো। আচ্ছা মা, রুদ্র বলেছে আপনাদের বাড়ি নাকি পাহাড়ের উপর। হ্যাঁ মা, ওখান থেকে ইন্ডিয়ান পাহাড় দেখা যায়, আর যেতে যেতে অনেক কিছু দেখতে পারবে। ওয়াও, আমার অনেক দিনের ইচ্ছা এমন একটা বাড়িতে থাকার। আচ্ছা, ওখানে নদী আছে? চারপাশে ছোট বড় খাল বিল আছে, কিন্তু নদী দিয়ে কি করবে শুনি? মাছ ধরবো। আমার আর স্নেহার ছোট থেকে ইচ্ছে আমরা নদীতে গিয়ে মাছ ধরবো। এইটা চুপ থাক। আমার বউটা একদম বাচ্চা বাচ্চা। আচ্ছা, চিন্তা করো না, আমরা 4জন একসাথে মিলে মাছ ধরতে যাব। সবাই মিলে কথা বলছে আর হাসাহাসি করছে।
স্নেহা আর ইকরা দুপুরে ঘরে বসে গল্প করছিল, এমন সময় রুদ্রের মা আসলো। স্নেহা, হ্যাঁ মা বলুন। তোমার আব্বুর নাম্বারটা ফোনে তুলে দাও তো, একটু জরুরি কথা ছিল। ফোনটা স্নেহার দিকে এগিয়ে দিল। এ নিন আম্মু, তুলে দিয়েছি। আচ্ছা, আমি একটু কথা বলে আসছি। রুদ্রের মা ফোন নিয়ে রুমের বাইরে চলে গেল। তারপর ফোন করলো স্নেহার বাবাকে। ফোন বেজে চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআই মশাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আমরা তো প্রথমে চেয়েছিলাম বউ ভাতের অনুষ্ঠান এখানেই করতে, কিন্তু এখানে আমাদের নিজেদের কেউই নেই। এমনিতেও জায়গা খুবই কম। জায়গাটা দূরে হওয়াতে বিয়েতে কয়েকজন ছাড়া বাকি কেউই আসতে পারেনি। বুঝেছি। এখন আমরা চাইছি অনুষ্ঠানটা যদি আমাদের গ্রামে গিয়ে করতে, তাহলে আমাদের খুবই সুবিধা হবে। আপনারাও মেয়ের শ্বশুরবাড়ি দেখেননি, এই সুযোগে সব কিছু দেখা হয়ে যাবে। তাহলে তো খুবই ভালো হয়। আপনারা আসবেন তো? অবশ্যই, মেয়ের শ্বশুরবাড়ি বলে কথা, আমরা না গেলে হয়। আচ্ছা বেয়াই, ইকরার আম্মু কেমন আছে? হ্যাঁ ভালো আছে। একটু কষ্ট করে ওনাকে ফোনটা দিলে কিছু কথা বলে নিতাম। আচ্ছা যাচ্ছি। 5 মিনিট পর স্নেহার আব্বু ইকরাদের বাসায় গিয়ে ইকরার আম্মুকে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক আছে। ভাবি, আপনি কিন্তু ভাইজানের সাথে চলে আসবেন কোথায়? মেয়ের শ্বশুরবাড়িতে। আমরা বাড়িতে গিয়ে বউ ভাতের অনুষ্ঠান করব ভেবেছি। সেটা তো খুব ভালো কথা। হ্যাঁ, তাই আপনারা আত্মীয় স্বজন নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবেন। আমাদের আর আত্মীয়স্বজন কোথায়? এই তো 5-6 কাছের মানুষ আছে, ওরা যেতে চাইলে নিয়ে যাব। এই কয়জনই আসবে? হ্যাঁ ভাবি, আচ্ছা ভাবি, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে। আপনিও ভালো থাকবেন। আচ্ছা, স্নেহার আব্বুকে ফোনটা দিন তো। এই নিন। হ্যাঁ ভাইজান। বলুন। আর একটা কথা, আমরা আজকেই ঢাকা থেকে লংগদু যাচ্ছি। রুদ্র আর সাইফ বাস বুকিং করতে গেছে। আমাদের সবার গাড়িতে জায়গা হবে না, আবার বাসের সব জায়গাও আমাদের লাগবে না। তাই বলছিলাম আপনারা চলে আসলে একসাথে সবাই যেতে পারতাম। আচ্ছা, আমি ইকরার মায়ের সাথে কথা বলে দেখছি। হ্যাঁ ভাইজান, একটু পরেই জানিয়ে দেবেন প্লিজ। আচ্ছা ভাবি, চিন্তা করবেন না। তাহলে আপনারা কথা বলে দেখুন, আমি রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ফোন রেখে দিল। রুদ্রের মা ফোন রেখে স্নেহাদের কাছে আসলো। স্নেহা আর ইকরা এখনো কথা বলছে, সাথে আবার জুটেছে সাইফের মা। এই যে তোমাদের গল্প এখন তুলে রাখো মায়েরা, বাসায় গিয়ে সারাক্ষণ গল্প করতে পারবে। এখন বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে হবে তো, তাই না? হ্যাঁ মা, আমরা তৈরি হয়ে নিয়েছি। আচ্ছা, তোমাদের বিয়ের জিনিসপত্র যে ব্যাগে দেওয়া হয়েছে, ওখানে একটা লাল রঙের জামদানি শাড়ি আছে। দুইজনের শাড়ি একই রকম দেখতে। পরে তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। আর লিলি ভাবে ছেলের বউয়ের সাথে সারা বছর আড্ডা দিতে পারবে। এখন চলো আমার সাথে, দেখি ছেলে দুটো গাড়ি পেল কিনা। অনিতা চৌধুরী সোফায় বসে রুদ্রকে ফোন করলো। হ্যাঁ মা বলো। গাড়ি ঠিক হয়েছে? হ্যাঁ মা, হয়ে গেছে। তোমরা তৈরি হতে থাকো, আমরা আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। অনিতা চৌধুরীর মনটা উসখুস করছে। স্নেহার আব্বু আর ইকরার আম্মু কি সিদ্ধান্ত নিল জানার জন্য আবার ফোন করেছে স্নেহার আব্বুর কাছে। হ্যাঁ হ্যালো ভাবি, আমি এক্ষুনি ফোন করতে গিয়েছিলাম, তার আগে আপনি ফোন করে বসলেন। আচ্ছা ভাই, কোনো ব্যাপার না। কি সিদ্ধান্ত নিলেন তা জানার জন্যই ফোন করেছি। আপনি যখন চেয়েছেন আমরা অবশ্যই যাব। কখন রওনা দিবেন? ওফ, রৌদ্র আসলে জিজ্ঞাসা করতে হবে এটা। আমরা তৈরি হচ্ছি, তাহলে আপনারা বেরোবার সময় একটা ফোন করেন, আমরা মেন রোডে অপেক্ষা করব। আচ্ছা, কয়জন আসছেন? আমি, ইকরার মা, ইকরার ফুপি আর ফুপা, এই 4 জনই। সে কি, আপনাদের আত্মীয় স্বজন কেউ আসবে না? আমার মেয়ে ছাড়া দুনিয়াতে কেউ নেই।
আর ইকরার আত্মীয় স্বজন আছে, তবে সবাই ব্যস্ত। কাছে হলে হয়তো যেত, দূরে তো তাই যেতে চাইছে না। আচ্ছা ভাই, আপনারা তৈরি হয়ে থাকবেন, আমরা আপনাদের তুলে নেব। জি ভাবি। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, রাখছি। জি। ফোন রেখে দিল। এখন মনটা খুব শান্ত লাগছে অনিতা চৌধুরীর। সন্ধ্যা হয়ে গেছে। স্নেহা ইকরাকে শাড়ি পরিয়ে নিজেও শাড়ি পরেছে। এমন সময় রুদ্র আসলো রুমে। রুদ্রকে দেখে স্নেহা তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা ঠিক করে দিল। ইকরা সাইফ তোমাকে খুঁজছে, যাও। আচ্ছা। ইকরা বেরিয়ে গেল। ঠিক মতো শাড়িটা পরতে পারো না? পড়েছি তো, দেখো। এসব কি? সব কিছু দেখা যাচ্ছে। কোথায়? পিঠ, কোমর, এসব দেখা যাচ্ছে কেন? শাড়ি পরলে তো এসব দেখা যাবেই। তোমাকে শুধু আমি দেখবো, অন্য কেউ না। আর লোকেদের নিচে সুরে দেখাতে চাইলে তোমাকে আমি আমাকে কি? সুরের এমন অবস্থা করব যে লোকেদের দেখাতে লজ্জা পাবে। আমাকে তুমি দেখলেই হবে, অন্য কাউকে দেখতে হবে না। গুড গার্ল, এটা যেন মনে থাকে। সারা জীবন থাকবে। দাও, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি। হুম। রুদ্র স্নেহার শাড়িটা খুলে আবার পরিয়ে দিচ্ছে। রুদ্রের হাতের ছোঁয়া পেয়ে স্নেহা চোখ বন্ধ করে নিল। বারবার কেঁপে উঠছে ও। রুদ্র ব্যাপারটা বুঝতে পেরে মিটি হাসছে। এদিকে ইকরা আসলো রুমে। এসে দেখে সাইফ বসে আছে। কি ব্যাপার, ডাকছো কেন? কাজের সময় তোমার এইসব আমার একদম ভালো লাগে না। আজব, আমি কখন তোমাকে ডাকতে গেলাম? রুদ্র ভাইয়া যে বলল। মনে হয় এমনিতেই বলেছে। আচ্ছা, আমি তাহলে যাই স্নেহার কাছে। আরে দাঁড়াও। ইকরার হাত টেনে ধরল সাইফ। ওফ, লাগছে। তুমি এতটা অবুঝ কেন বলো তো? আমাকে ভালোবাসতে দাও না মানলাম, তাই বলে ওদের ভালোবাসায় ব্যাঘাত ঘটাবে? মানে? মানে হলো, একবার ভাবো তো, রুদ্র তোমাকে মিথ্যে কথা বলে কেন পাঠালো? কারণ তুমি ওই রুমে থাকলে ওদের রোমান্স করতে সমস্যা হবে, তাই তোমাকে সরিয়ে দিয়েছে। ও আচ্ছা। বাহ, ঠোঁটে দেখি লাল রঙের লিপস্টিক দিয়েছো। হ্যাঁ, কেমন লাগছে বলো তো? কেমন যেন লাগছে। সাইফ ইকরার দুগালে হাত রাখল। কেমন লাগছে? ভালো লাগছে না? মন খারাপ হয়ে গেল ইকরার। সাইফ কোনো উত্তর না দিয়ে ইকরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইকরা ছটফট করছে ছোটার জন্য। প্রায় 2-3 মিনিট পর সাইফ ইকরাকে ছেড়ে দিল। এটা কি হলো? চুমু খেলাম। তা তো দেখতেই পাচ্ছি। আমার ঠোঁটের লিপস্টিক কেন নষ্ট করলে? হ্যাঁ, আসলে লিপস্টিকের কালারটা দেখতে বেশ সুন্দর, তাই খেয়ে দেখলাম স্বাদটা কেমন। স্বাদটা খুব ভালো, আবারও খেতে ইচ্ছে করছে। ইকরা রেগে এগিয়ে যাচ্ছে সাইফকে মারার জন্য। সাইফ এক দৌড়ে বাথরুমে চলে গেল। ইকরা একটু কান্নার ভান করে আবারও নতুন করে লিপস্টিক দিল। মেয়েটা সাজুগুজু করতে খুবই ভালোবাসে। রুদ্র স্নেহাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। নাও, হয়ে গেছে। আচ্ছা, চুলগুলো বেঁধে রেখেছো কেন? তাহলে কি করব? আচ্ছা, এখন বাধা থাক, গাড়িতে গিয়ে খুলে দেবে, ওকে? কেন? আমি বলেছি তাই। রাখছো কেন? রেগেছো তাই। ওকে, খুলে দিব, হয়েছে। হুম। এখন এই পাঞ্জাবিটা পরে আসো। পাঞ্জাবি কেন পরবো? আম্মু বলেছে তাই। আচ্ছা, আসছে। রুদ্র রেডি হতে বাথরুমে চলে গেল। রাত 8:30 বাজে। সবাই তৈরি হয়ে গেছে। প্রায় 15-16 জন ওরা। স্নেহা ইকরা একই রকম শাড়ি পরেছে আর রুদ্র সাইফ একই রকম পাঞ্জাবি। ফ্ল্যাটে তালা ঝুলিয়ে সবাই বেরিয়ে পড়েছে। রুদ্র, বাস কোথায় এসেছে? কতটুকু হাঁটতে হবে? 2 মিনিট হেঁটে মেন রোডে যেতে হবে। বাস তো এখানে দাঁড়িয়ে আছে। মা, আচ্ছা। মা, এটা কি করলে বলো তো? কি করেছি? এই যে আমাকে সাইফকে একই রকম পাঞ্জাবি পরতে বললে, তেমন স্নেহার একটাকেও একই রকম শাড়ি পরতে বললে। কেমন যেন যমজ ভাই বোন লাগছে। এটাই ভালো হয়েছে, কথা না বলে চল। একটু সামনে গিয়ে দেখে বিশাল বাসাটা ওদের জন্য অপেক্ষা করছে। সবাই গিয়ে উঠে নিজের মতো বসে পড়ল। কাকিমা, কেমন হয়েছে? খুব সুন্দর। তোরা যখন ঠিক করেছিস, ভালো তো হতেই হবে। সবাই ঠিক মতো বসে পড়েছ? হ্যাঁ। তুমি ওখানে কেন? এখান থেকে উঠে আসো আর গাড়ির বাইরে যাও। কেন? যেতে বলছি যাও। আর হ্যাঁ, ইকরাকে সাথে নিয়ে নিচে নামো।
স্নেহা কিছু না বলে ইকরাকে নিয়ে নিচে নেমে গেল। আচ্ছা মা, তোমরা সবাই সাবধানে যাবে আর ফোন করবে একটু পর পর। সে কি, তোরা যাবে না? যাবো ওই রাস্তায় ট্রেনে করে। বাসে তো অনেক জায়গা পড়ে আছে, তাহলে সমস্যা কি? আর ট্রেনে করে গেলে সময় লাগবে বেশি, কষ্টও হবে। আমাদের কিছু কাজ আছে মা, তোমরা যাও, আমরা আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস বৌমাদের নিয়ে। হুম, যাও। রুদ্র আর সাইফ বাইরে বেরিয়ে আসলো। রুদ্র প্লিজ চলো না, সবার সাথে যাই। এখানে মা বাবা আছে, মন খুলে একটু কথা বলতে পারবো না, চুপ করে আমাদের সাথে চলো। ট্রেনে করে যাব না আমি। তোমার মাথায় একটা বাড়ি দিলেই যাবে। আরে আলাদা গেলে একটু রোমান্স করতে পারবো, বুঝো না কেন? আচ্ছা মন খারাপ করো না, যে রাস্তা দিয়ে নিয়ে যাবো ওই জায়গাগুলো খুব সুন্দর, বাসে গেলে দেখতে পেতে না। ও আচ্ছা, আমাদের সাথে গেলে অনেক অনেক চকলেট আইসক্রিম টিপস দেব। আমাদের সাথে গেলে অনেক অনেক চকলেট আইসক্রিম চিপস দেব, যা চাও তাই কিনে দেব। সত্যি? হুম। আচ্ছা তাহলে যাব আমরা। এই তো আমার লক্ষ্মী বাবুটা। বাস ছেড়ে দিয়েছে। রুদ্ররা দাঁড়িয়ে ওদের বিদায় দিল। চলো তাহলে আমরাও যাই। রাত 10টা বাজে। ওরা 4 জন ট্রেনে বসে আছে। স্নেহা মন খারাপ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর ইকরার হাতে একটা ব্যাগ নিয়ে তা থেকে চকলেট বের করে খাচ্ছে। রুদ্র ফোন টিপছে আর সাইফ ইকরাকে দেখতে ব্যস্ত। এক সিটে 2 জন করে। একটা স্নেহা, ওদের সামনের সিটে বসে আছে সাইফ ইকরা। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। অনেকক্ষণ হয়ে গেল স্নেহা চুপচাপ বসে আছে। ব্যাপারটা রুদ্র খেয়াল করলো। কি ব্যাপার স্নেহা, কি হয়েছে? স্নেহা, হ্যাঁ? কি হয়েছে তোমার? চুপ করে আছো কেন? কই কিছু না তো। মন খারাপ? না। আমি বুঝতে পারছি তোমার মন খারাপ হয়েছে। কি হয়েছে বলো আমাকে। ওখানে আব্বু যেতে পারবে না হয়তো। আব্বুকে দেখার জন্য মনটা কেমন যেন করছে। কেন, মা তোমার বাড়িতে ফোন করেনি? আমাকে তো বলে ফোন করে বলবে। ফোন করেছে কিন্তু ওদের মাঝে কি কথা হয়েছে সেটা তো জানি না। চিন্তা করো না, বাবু নিশ্চয়ই যাবে তোমাকে দেখতে। সত্যি তো? হুম, আর মন খারাপ করে থেকো না। একজনের বাড়ির জন্য মন খারাপ আর অন্যজনকে দেখো সেই কখন থেকে খেয়েই যাচ্ছে। দিন দুনিয়ায় কোনো খবরই নেই ওনার। কথাটা আমাকে বললে মনে হলো। না, পাশের বাড়ির আন্টিকে বলেছি। তুমি আমাকে দেখতে পারো না কেন বলো তো? কথাটা বলে সাইফ নিজেই লজ্জা পেয়ে গেল। এমনভাবে মুখ ফসকে এই কথাটা বেরিয়ে যাবে সাইফ বুঝতেই পারেনি। রাত পড়ে যাচ্ছি, কিছুই দেখতে পারবো না। চারিদিকে অন্ধকার আর অন্ধকার। এদিকে কি দেখবে? কলকারখানায় কালো ধোয়া ছাড়া এই শহরের মাঝে কিছুই নেই। তুমি যে বলেছিলে এই রাস্তায় গেলে অনেক কিছু দেখতে পারবো। সেটা সকাল হলেই দেখতে পাবো। আপাতত জোনাকির আলো দেখো আর কান পেতে শোনো চারপাশে নানা রকম শব্দ। রুদ্রের পরিবার নরসিংদী মেইন রোড থেকে স্নেহার বাবা, ইকরার মা, ফুপ্পা ফুপ্পিকে বাসে তুলে সাথে করে নিয়ে নিল। স্নেহা চোখ বড় বড় করে ইকরাকে দেখছে। এভাবে তাকিয়ে আছিস কেন? রাক্ষসের মতো খাচ্ছিস, ওটাই দেখছি। আমি রাক্ষস হলে তুই কি? দে তো। ইকরার হাত থেকে চিপসের প্যাকেটটা স্নেহা টান দিয়ে নিয়ে গেল। এটা কি হলো? দেখতেই তো পাচ্ছিস। সাইফ, ওকে কিছু বলবে তুমি? তোর সাইফ কিছু বললে আমার রুদ্র কি চুপ করে থাকবে? থামো, দুই বান্ধবী এমন সতীর মতো লড়াই কেন করছো? তোমরা কি এখনো ছোট আছো? ভাগ্য ভালো দুইটা সতীন হয়নি, তাহলে কি যে হতো ভাবতে হাসি পাচ্ছে। কি বললে? কই কিচ্ছু না। আচ্ছা, এর থেকে আমার সতী নানার কথা বললে মেরেই ফেলবো, মনে থাকবে? মহারানী থাকবে। কিছুক্ষণ পর ইকরা সাইফের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। সাইফ ফিসফিস করে কথা বলছে। তুমি বলেছিলে আজকে আমাকে সব দিয়ে দেবে, কোনো বাধা দেবে না। এখানে এই ট্রেনের মধ্যে? চোখ বড় বড় করে তাকালো সাইফের দিকে। আরে না, বাসায় গিয়ে। ওকে, দেখা যাক। দেখা যাক মানে? তুমি তো বলেছিলে। আস্তে করে বলো, ওরা শুনবে। তুমি কিন্তু পাল্টে খেতে পারবে না, বলে দিলাম। এমন করলে খুব খারাপ হবে। একদম চুপ, ওদের ফুসফুস কথা চলছে। এই স্নেহা, হুম। ওরা এত কি বলছে বলো তো? আমি কিভাবে জানবো? আমি কিছু শুনতে পাচ্ছি নাকি?
আমার মনে হয় খুবই জরুরি কথাবার্তা চলছে ওদের মধ্যে। ওরা ওদের মতো কথা বলুক, তাতে তোমার কি সমস্যা হচ্ছে? কানের কাছে এমন প্যান প্যান করবে না তো, যাও তো। এমন খিটখিট না করে রোমান্টিক হতে পারো না? তা কিভাবে রোমান্টিক হতে হয়? এইভাবে। রুদ্র হাতটা স্নেহার পেছনের দিকে নিয়ে ওর কোমরে রেখে জাপটে ধরল। কি হচ্ছে এটা? ওরা দেখিয়ে ফেলবে, ট্রেনে আরো লোকজন আছে, তারা দেখলে কি ভাববে? আমি তোমাকে ছাড়ছি না, কে কি ভাবলো এতে আমার কিছুই যায় আসে না। আচ্ছা, এখন এত রোমান্টিকতা দেখানো হচ্ছে, বেশ ভালো। রাতে চার দেয়ালের ভেতর যে বউকে স্পর্শ করতে হয় না, করতে চায় না, সে এত লোকের ভিড়ে বউয়ের কাছে আসছে কেন, জানতে পারি? ওইভাবে কাছে যাওয়া আর এইভাবে কাছে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য। যেভাবেই কাছে আসো না কেন, শরীরটা তো আমারই। ঠিক বলছো, যেভাবেই স্পর্শ করে না কেন, শরীরটা তো একজন খুনেরই, যে আমার সন্তানের খুনি। স্নেহা রুদ্রের কথা বুঝতে পারছে সে অনেক রেগে গেছে, তাই ওর একদম কাছে গিয়ে ওর হাতে হাত রেখে কাঁধে মাথা রাখল। রুদ্র আজও সেই প্রথম দিনের মতো সুগন্ধ পাচ্ছিল, কিন্তু আজ চুলগুলো উড়ছে না। তাই রুদ্র নিজের হাতে স্নেহার খোপা খুলে দিল। চুলগুলো মুক্ত হয়ে চারপাশে নাচানাচি করছে। স্নেহার চোখ বেয়ে পানি পড়ছে, হয়তো সন্তান হারানোর কষ্টে। পৃথিবীতে এই ভুলের ক্ষমা পেলেও আখিরাতে আল্লাহর কাছে এই ভুলের কোনো ক্ষমা পাবে না সে। ওদের সামনেই বসে বসে ইকরা আর সাইফ সেলফি তুলতে ব্যস্ত। ওরা বেশ হাসি খুশি আছে মাঝরাতে। স্নেহা, হুম। ঘুমো একটু। আর কত কান্না করবে? আমার শার্ট ভিজে গেছে। ও আচ্ছা, শার্টের জন্য মায়া হচ্ছে তাই না? আরে না রে, করে যা, তোর কান্না আমার সহ্য হয় না, তাই কষ্ট হচ্ছে। তাহলে আমায় কেন কষ্ট দাও? কেন বারবার আমাকে খুনি বলো? আমি সাহায্য করতে পারি না তো? আমি সবকিছু এখনো ভুলতে পারছি না। কেন জানি মাঝে মাঝে তোমার উপর খুব রাগ হয়, নিজেকে সামলাতে পারি না, মনে যা আসে তাই বলে দে। আচ্ছা, আমরা কি সব ভুলে যেতে পারি না? নতুন করে সবটা শুরু করি চলো। আমাদের একটা রাজকন্যা হবে, ঠিক তোমার মতো। তারপর কোনো এক অজানার কারণে আমাকে ভুল বুঝিয়ে তুমি তাকেও মেরে ফেলবে। রুদ্র, কি বলছো এসব? ভুল বললাম কিছু? তুমি তো এটাই খুব ভালো করতে পারো। এখানেও ঝগড়া করবে? আমি ঝগড়া করতে চাইছি না। তাহলে? তুমি আমার সন্তানের কথা মুখে আনবে না। আমি না বলে কে বলবে? তুমি তো বলো না আমার সন্তান তুমি খেয়ে ফেলো। ছি রুদ্র, এটা তুমি কি বলছো? কিছুক্ষণ একটু চুপ করে ঘুমাও তো, নয়তো আমি উল্টাপাল্টা অনেক কিছু বলে দেবো। আমি চাই না এসব বলতে। রুদ্রের কথায় স্নেহা কোনো উত্তর দিল না। শেষের কথাটাই স্নেহার খুব কষ্ট হচ্ছে। সিটে মাথা রেখে স্নেহা কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা টের পায়নি স্নেহা। কিছুক্ষণ পর রুদ্র বুঝতে পারল স্নেহা ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে, তাই ওর মাথাটা এনে কাঁধে রাখল। স্নেহার সাথে এভাবে কথা বলে রুদ্রেরও কেমন যেন লাগছিল। ও চায় না স্নেহাকে কষ্ট দিতে, তাও এই ব্যাপারটা নিয়ে সবসময় কষ্ট দিয়ে ফেলে। সাইফ আর ইকরা কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। ওদের চোখে ঘুম নেই। সকাল হয়ে গেছে, বাইরে হালকা আলো ফুটছে। কিছুক্ষণ পর ওরা পৌঁছে যাবে চট্টগ্রাম রেল স্টেশনে। রুদ্র স্নেহার কানের কাছে গিয়ে ফিসফিস করে ডাকল। স্নেহা, হাই স্নেহা, ও, উঠো, আমরা স্টেশনে পৌঁছে গেছে, উঠো না। আর একটু ঘুমোতে দাও, অনেক টায়ার্ড আমি। বাবু, এটা আমাদের বেডরুম নয়, এটা ট্রেন, আর ট্রেনে এইভাবে ঘুমাতে হয় না। উঠো তাড়াতাড়ি, নয়তো বাস পাবো না। রুদ্র স্নেহাকে আদর আহ্লাদ করতে করতে ঘুম থেকে সজাগ করল। আর সারা রাজ্যর ঘুম স্নেহার চোখে চলে এসেছে। গাড়ি এসে স্টেশনে থামল। এরা চারজন মিলে গাড়ি থেকে নেমে হাঁটছে। পাপা, সারা রাত তো ঝগড়া করেই কাটিয়ে দিলি তোরা। এত ঝগড়া কিভাবে করিস? আমার জায়গায় তুই থাকলে বুঝতি কেমন লাগে। তোর মতো এমন কাজ আমি কখনোই করব না। ইকরা, তুইও? সরি, আমি এভাবে বলতে চাইনি। যাই হোক, তোদের ঝগড়া দেখলে বেশ মজা লাগে। তোমার খিদে লেগেছে নিশ্চয়ই। খুব। চলো আগে আমরা নাস্তা করে নিই, তারপর গাড়িতে উঠি। আয়। সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছে। স্নেহা বেশ চুপচাপ বসে আছে। ব্যাপারটা রুদ্র খেয়াল করলো, কিন্তু কিছুই বলল না। নাস্তা শেষ করে বিল পরিশোধ করে উঠে গেল। 2টা রিক্সা ভাড়া করলো বাস স্টেশনে যাওয়ার জন্য। সাইফ ইকরা দুইজন এক রিক্সায় উঠে বসলো। ওদের রিক্সা আগে আগে চলছে, পেছনে আসছে রুদ্র। স্নেহা এখনো চুপচাপ, কোনো কথা বলছে না রুদ্রর সাথে। রাতের ব্যাপারের জন্য এখনই কি রাগ করে আছে আমার উপর? আমি রাগ করার কে? আমার রাগ থাকতে নেই। এভাবে বলো না প্লিজ, এভাবে কখনো বলবো না, সরি।
এই যে কান ধরলাম, সরি তো। আমার খুব কষ্ট হয় রুদ্র। বাচ্চাটা যেমন তোমার ছিল তেমন তো আমারও ছিল। এইভাবে কান্না করো না প্লিজ, সব কিছু ঠিক হয়ে যাবে। আমাকে একটু সময় দাও। ঠিক হবে না, যতদিন তুমি এইসব বলবে কিচ্ছু ঠিক হবে না। আচ্ছা, আর বলবো না। আমি চাই না তুমি কষ্ট পাও। সত্যি সত্যি আর বলবে না তো? হ্যাঁ। আচ্ছা, মনে থাকে যেন। কিছুক্ষণের মধ্যেই ওরা বাস স্ট্যান্ড চলে আসলো। রুদ্র রিক্সা থেকে নেমে টিকিট কাউন্টারে চলে গেল, সাথে সাইফও গেল। একটা রুমে গিয়ে বসলো স্নেহা ইকরা। স্নেহা, আমি একটা কথা বলতে চাই, কিছু মনে করিস না প্লিজ। বলো। রুদ্র যে আঘাতটা পেয়েছে তাও এত সহজে ভুলতে পারবে না। আঘাতটা বেশ বড়। জানি, আমি চেষ্টা করব সবকিছু আগের মতো করতে, কিন্তু কিভাবে কি করব আমি না কিছু বুঝতে পারছি না। বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। তুই ওর কাছ থেকে ওর নিজের সন্তান কেড়ে নিয়েছিস। এত বড় একটা ব্যাপার এত তাড়াতাড়ি রুদ্র ভুলতে পারবে না। তাহলে কি করব আমি? যেটা কেড়ে নিয়েছিস সেটা ফিরিয়ে দে। এটা কিভাবে সম্ভব? যেটা চলে গেছে তা নয়, নতুন কাউকে ফিরিয়ে দে। যেটা পেলে রুদ্রের সব রাগ অভিমান নিমেষেই পানি হয়ে যাবে। ও তো আমাকে ওর কাছেই যেতে দেয় না, স্পর্শই করতে দেয় না। তুই কি এতটাই বোকা? একটা ছেলে একটা মেয়েকে কাছে যেতে দেয় না, এটা মানুষ শুনলে হাসবে। ওর সাথে ঝগড়া না করে বেশি বেশি ওর কাছে যেতে চেষ্টা কর। ওকে ভালোবাসতে চেষ্টা কর, ওকে বুঝতে চেষ্টা কর একটু একটু করে। ও এসে পড়েছি, চলো তোমরা। বাকিটা বাসায় গিয়ে বলবো, চল এখন। গাড়িতে গিয়ে বসলো চারজন। সামনে 2 সিটের সাইফিকরা, ওদের অনেক পেছন রুদ্র, স্নেহা। রুদ্র ইচ্ছে করেই দূরে দূরে সিট নিয়েছে, যেন সারা রাস্তায় প্রেম আলাপ করতে করতে যেতে পারে আর কেউ ডিস্টার্ব না করে। বাস ছেড়ে দিয়েছে, শহর পেরিয়ে গ্রামে চলে আসছে ওরা। একটু একটু করে প্রকৃতির আসল সৌন্দর্য ফুটে উঠছে।